স্টোরি জোন, তোমার অনুভূতিদের খুঁজে নাও এখানেই। সিগারেট হাতে নিয়ে নিদ্রের দিকে এগিয়ে দিয়ে বলল, লাগবে? না, আমার এসবের অভ্যাস নাই। আমার আবার দারুণ অভ্যাস। আমি এখন অনেকগুলো খাবো, 2-3 প্যাকেটও হতে পারে। আপনাকে কষ্ট করে সহ্য করতে হবে। হুম, সমস্যা নেই। চা খাবেন? আমি আপনাকে কয়েকটা প্রশ্ন করব, আপনি তার সঠিক উত্তর দিবেন, কোনো কিছু গোপন করবেন না। আচ্ছা করুন। না থাক, আমি আদি অন্ত বলি, তার মধ্যে থেকে আপনার উত্তর খুঁজে নেবেন। ওই প্রশ্ন আমার আবার সহ্য হয় না। আচ্ছা বলুন। ইখলাস সাহেব আমার বন্ধু ছিলেন না। তিনি আমার থেকে প্রায় 10 বছরের বড়। আমার বাবার সাথে তার পার্টনারশিপ ছিল। বাবা মারা যাওয়ার ঠিক আগ মুহূর্তে আমাকে বলে গেলেন যেমনই করে হোক পার্টনারশিপটা ভেঙে ফেলতে, মানে আলাদা হতে। আমি তখন ব্যাপারটা গুরুত্ব দিইনি। মৃত্যুশয্যায় কী না কি বলতেছে, মাথা ঠিক আছে নাকি। কেন বলেছিল ব্যাপারটা জেনেছিলেন? আবার জিগাই, চোখের সামনে দেখেছি। ঠান্ডা মাথায় শয়তানি যদি না দেখে থাকেন তাহলে ওনাকে দেখলেই দেখা হয়ে যাবে। আর গুণাগুণ যদি না জানা থাকে তাহলে ওনার গুণাগুণ জানলেই যথেষ্ট। নিদ্র খুব সাবধানে তার মোবাইলের রেকর্ডিং সিস্টেম অন করলো। হিউজ পরিমাণ জায়গা আছে, সারা রাত ধরে বললেও জায়গা ফুল হবে না। সুফি সাহেব সিগারেটের ধোঁয়া অন্যদিকে ছেড়ে দিয়ে বললেন, শুনুন, একবার আমি অফিসে গিয়েছিলাম জরুরি কাজে। ওনার রুমে যদি ঢুকতে পারি, পুরো রুম ধোঁয়ায় পরিপূর্ণ। আর ধোঁয়া দিয়ে চকলেটের গন্ধ। বুঝতেই পারছেন আমার সিগারেটের নেশা আছে। তাছাড়া কোনো ধরনের কোনো নেশাই নেই। উনি কখনোই ওদের সামনে বা বাসায় নেশা করতেন না। আর বিয়ে তো করেছিলেন অল্প বয়সী মেয়েকে। সেই মেয়ের সামনে ভদ্র সেজে বসে থাকতেন। অল্প বয়সী মেয়েরা আবেগ দ্বারা চালিত হয়। এদের পর্যবেক্ষণ ক্ষমতা কম থাকে। ওদ্রিও ঠিক তেমনই ছিল। বোঝেন, 45 বছরের লোক 18-19 বছরের মেয়েকে বিয়ে করেছিলেন, বাপের বয়সী জামাই। বুঝেন? নিদ্র সুফি সাহেবের প্রত্যেকটা কথায় শুধু অবাক হচ্ছে। মানুষের তো একটা সাধারণ জ্ঞান তো থাকে, এরকম মেয়ের বয়সী মেয়েকে, থাক, এসব কোনো কথা না। ইসলাম ধর্মে পাত্রপাত্রীর বয়স নিয়ে এরকম কিছু বাধা দেয়নি। মানুষ ভালো হলে যে কোনো বয়সের জীবন সঙ্গীর সাথে জীবন কাটানো যায়। সুফি সাহেব সিগারেট ফেলে দিয়ে বালিশ হেলান দিয়ে বলতে শুরু করলেন, প্রায় 2 মাস হয়েছে আমি ব্যবসার সাথে যুক্ত হয়েছি। অফিসে জরুরি মিটিং ছিল, যা শেষ হতে হতে প্রায় রাত 10টা বেজে গেল। আমি আর ইখলাস সাহেব বের হলাম সবার শেষে। বোঝেনই তো, পার্টনারশিপ বলে কথা। ইখলাস সাহেব আমাকে বললেন, চলো সুফি, তোমাকে এক জায়গায় ঘুরিয়ে নিয়ে আসি। আমি বললাম আমার মা বাসায় একা, দেরি হলে তার কষ্ট হবে। আরে সুফি, এই বয়সে যদি মা করো তাহলে কি আর চলে? ওনার নিজস্ব গাড়ি ছিল। গাড়িতে করে আমাকে নিয়ে উনি নিষিদ্ধ পল্লীতে গেলেন। উনি আমার দিকে দাঁত বের করে হেসে বললেন, চলো রসের মেলায় ঘুরে আসি। আমি বললাম আমি যাব না। উনি ভ্রু কুঞ্চিত করে বললেন, কেন? জীবনের স্বাদ তো পেলা না। আমি রেগে গিয়ে বললাম আমার এসব পছন্দ না। আমাকে জোর করে টেনে নিয়ে গেলেন। কি যে বাজে পরিবেশ। সুফি সাহেব কি যেন ভাবলেন, তারপর নিদ্রকে বললেন, আপনার নামটাই তো জানা হলো না। আমার নাম নিদ্র। বাহ, দারুণ নাম তো। তারপর কি হলো? তারপর আর কি, মেয়েদের বেহাইয়াপনা আর ইখলাস সাহেবের লুচ্চে আমি চোখের সামনে দেখতে হলো। তবে উনি মূলত একজন মেয়ের জন্যই পাগল ছিল। আর সেই মেয়ে যে কী পরিমাণ সুন্দরী আপনাকে বোঝাতে পারবো না আমি। এরকম সুন্দরী মেয়ে এই পরিবেশে বেমানান। সেই মেয়ের কাছেই উনি বোঝেনি তো। নিদ্র বুঝতে পারল না, সুফি সাহেবকে বললেন, আমি ঠিক বুঝলাম না। ড্রাগ সম্পর্কিত কোনো জ্ঞান আছে আপনার? মূলত না, আসলে কখনো ইন্টারেস্ট ফিল হয়নি। আমারও তেমন একটা জ্ঞান নেই। সম্পর্কে ওনার কাছ থেকেই জেনেছি। প্রকার আছে ফোন করতে হয়, ওগুলো উত্তেজনাজনক মূলত। যাই হোক, তুমি বাচ্চা ছেলে, এত জানতে হবে না। তবে ওটা সাইড এফেক্টও আছে। যে সেবন করে তার এক সময় পৌরুষত্ব থাকে না। ইখলাস সাহেবের কি তাই হয়েছিল? সুফি সাহেব প্রায় চেঁচিয়ে উঠে বললেন, বাহ, ধরতে পেরেছ বটে। তাহলে বিয়ে করলেন কেন? উনি বিয়ের 6 মাস আগের থেকে বিভিন্ন ঝামেলার কারণে নারী সঙ্গ থেকে দূরে ছিলেন। এই কারণে নিজের অক্ষমতাটা ধরতে পারেননি। আর বিয়ের সময় আমি দেশের বাইরে ছিলাম মাকে নিয়ে। যদি থাকতেন বিয়েটা ভেঙে ফেলতেন, তাই না? হ্যাঁ, অবশ্যই ভাঙতাম। এইরকম ঠান্ডা মাথার শয়তানের সাথে কোনো মেয়েরই বিয়ে হওয়া ঠিক না।
বিয়ের পর তো অদ্রিকে জানাতে পারতেন। উনি বিয়ে করেছেন সেটা আমাকে জানিয়েছেন প্রায় 6 মাস পর। বউকে তিনি বাসা থেকে বের করতেন না, জানানোর কারণটাও অতি বিশ্রী। আপনি সব কিছু খুলে বলেননি অদ্রিকে? নিদ্রের কেন যেন সামনে বসে থাকা লোকটাকে সন্দেহ হচ্ছে। লোকটা মিথ্যে বলছে না তো? সুফি সাহেব আর একটা সিগারেট ধরাতে ধরাতে বললেন, আমাকে বিশ্বাস হচ্ছে না তো? আমি অদ্রিকে কখনোই একা পেতাম না। না হয় ওই কুটনি বুড়ি কান পেতে থাকতো, না হয় সুফি সাহেব আমাকে ফোন দিতেন। সেই ফোন আমি রিসিভ করে রাখতাম। উনি আমাদের সকল কথাবার্তা শুনতেন। সেই বিশ্রী কারণটা জানতে পারি? অবশ্যই। অদ্রি বাচ্চা কাচ্চা চাইতো, বুঝেনি তো? বিয়ে হলে মেয়েদের কোল ভরা যায়। আমাকে ইখলাস সাহেব একদিন বেশ আদর যত্ন করে খাওয়ালেন, তারপর বললেন, আমার বউটারে একটু সঙ্গ দাও তো সুফি। কথাটা বলে উনি শয়তানের মতো করে হাসলেন। আমি রাগ নিয়ন্ত্রণে রেখে বললাম, বুঝলাম না, ঠিক কি বললেন? বুঝো না তুমি? আমার তো কিছুই নাই। এত আকর্ষণীয় মেয়ে আমার পাশে বসে থাকে আর আমি কিছুই করতে পারি না। আফসোস, বুঝছো সুফি? তো আমি কি করতে পারি? এত পেঁচানো বন্ধ করো তো। আমার বউটারে পটিয়ে যা করার করবা। আপনি তালাক দিলেই তো পারেন। মানুষ কি বলবে? আমার নানান কথা শোনার ইচ্ছে নেই। সেটা আপনার ইচ্ছা, কিন্তু আমি আপনার কথা মানতে পারবো না। তুমি আসলে একটা নিদ্র সুফি সাহেবকে থামিয়ে দিয়ে বলল, তো আপনি কেন অদ্রির সাথে দেখা করলেন? আপনি তো চাইতেনই না, তো কিভাবে কি? নিদ্র অবিশ্বাসের সুরে কথাগুলো বলল। সুফি সাহেব উচ্চস্বরে হাসতে শুরু করলেন, তারপর হাসি থামিয়ে বললেন, শোনেন নিদ্র, আমি কখনই মিথ্যা বলবো না আপনাকে। কারণ জানেন? কারণ আপনাকে অদ্রি পাঠিয়েছে, আমার অভিমানী বোনটা পাঠিয়েছে। আমি তাকে কিভাবে মিথ্যে বলি? হালকা চাঁদের আলোয় সুফি সাহেবের চোখের কোণায় জলকণাগুলোকে মুক্তদানার মতো লাগছে। সুফি সাহেব কথাগুলো বলে উঠতে গেলেন, তখন নিদ্র বলে উঠল, আমি কাল চলে যাব, যেতে আমাকে হবেই। সুফি সাহেব আবার বসলেন, তারপর মৃদু স্বরে ধীরে ধীরে বললেন, অন্ধকার থাকতেই মৌরি আপনাকে ঘুম থেকে টেনে তুলবে। অনেক রাত হয়েছে এখন। ঘুম না হলে সারাদিনে ওর সাথে পেরে উঠতে পারবেন না। আজকে আপনি ওর দেওয়া চা ফেলে দিয়ে বিরাট ভুল করেছেন। ও আপনাকে এত সহজে যেতে দেবে না। গল্প বা ঘটনা যেটাই বলুন না কেন, শোনার অনেক সময় পাবেন। নিদ্র তীক্ষ্ণ স্বরে কিছু একটা বলতে গিয়েও চুপ হয়ে গেল। সুফি সাহেব বললেন, আসলে আমি আপনাকে এখানে আটকে রাখতে চাইনি, কিন্তু মৌরির কারণে পারছি না। আপনাকে ঝামেলায় ফেলার জন্য আমি দুঃখিত। ফ্লাস্ক ভরা চা আছে, খাবেন? নিদ্র মাথা নাড়িয়ে সম্মতি প্রকাশ করলো। মেয়েটা পাগল নাকি, নাকি তার ঘাড়ে চাপিয়ে দেওয়ার ফোন দিয়ে আসছে এরা? মেয়েটার গায়ের রঙে তার সমস্যা না, সমস্যা তার গায়ে পড়া স্বভাবে। এরকম গায়ে পড়া মেয়ে নিদ্রের মোটেই ভালো লাগে না। ওয়ান টাইম কাপে চা বানিয়ে দিল নিদ্রকে। নিদ্র নিজেকে শান্ত রাখার চেষ্টা করছে। তীরে এসে তরি ডুবানোর ইচ্ছা তার নেই। সে একটি সাদা ফুলকে বাঁচাতে চায় না, সে তার কেউ হয়? অথ্রি তার কি হয়? মাত্র কদিনেরই বা পরিচয়, কটাই বা কথা হয়েছে, তার জন্য সে এত বড় ঝামেলায় ফেসে গেছে? হয়তো বা এটাই বন্ধুত্ব, নাকি তার থেকেও বেশি কিছু। সুফি সাহেব বললেন, চা মৌরির বানানো, খেতে পারবেন, ভয় পাওয়ার কিছুই নেই। আর দরজা লক করে ঘুমাবেন। নিদ্র চায়ে চুমুক দিল। সত্যি অসাধারণ চা। অদ্রির চা কেমন যেন পানসে টাইপের। একদিন কাছে দাঁড়িয়ে চা বানানোটা দেখতে হবে। দিনের পর দিন এরকম পানসে চা খাওয়ার কোনো মানে হয় না। নিদ্রের মনে হচ্ছে সে গভীর কোনো স্বপ্ন দেখছে। তার মুখের ঠিক উপরের দিকে কেউ ঝুঁকে আছে। তার এলো পাথারি চুল নিদ্রের মুখে বারবার ছুঁয়ে যাচ্ছে। খুব সুন্দর ঘ্রাণ তার নাকে ধাক্কা লাগলো। খিলখিল করে হাসার শব্দ তার কানে ভেসে আসছে। তার মনে হলো প্রায় আধা মাইল দূর থেকে ভেসে আসছে। থেমে থেমে হাসির শব্দ তার কানে অজানা সুর সৃষ্টি করছে। তার মুখের উপর গভীর উষ্ণ নিঃশ্বাসের স্পর্শ অনুভব করলো। কি হচ্ছে, কেন হচ্ছে, সে তার চিন্তায় আনতে পারল না। এটা স্বপ্ন না বাস্তব, সে তার পার্থক্য করতে এখন আর পারছে না। প্রায় লাফিয়ে উঠে তার খুব কাছে সেই কৃষ্ণ সুন্দরীকে দেখে ভয় পেয়ে প্রায় আঁতকে উঠল। আশেপাশে তাকিয়ে দেখলো এখনো অন্ধকার। সময়টা দেখা তার জরুরি। স্বপ্ন না বাস্তব পার্থক্য করা যেত। তার স্পষ্ট মনে আছে দরজা খুব ভালোভাবেই লক করে ঘুমিয়েছে।
কিন্তু কিভাবে কি? সফি সাহেবের কথার কারণে তার হ্যালুসিনেশন হচ্ছে না তো? ঠান্ডার রাতেও নিদ্র ঘামতে শুরু করলো। মৌরি ঠাট্টার স্বরে বলল, আপনি আমার সাথে যাবেন, ভয় পাবার কিছুই নেই। রাজপুত্রকে আমি ক্ষত করব না, কারণ স্বয়ং রাজপুত্র আমাকে ক্ষত করেছে। আপনি এখন যান, আমি ঘুমাবো। সুফি সাহেবকে ডাকতে হবে। ডাকুন, সালিশি বসান, ভালোই হবে। কয়েক ঘন্টার ব্যবধানে আমাদের গার্ড বাঁধা হয়ে যাবে, তখন আর আমাকে তাড়াতে পারবেন না। নিদ্র কথাগুলোর সারমর্ম বুঝতে পেরে থমকে গেল। কি করা যায়? এই মেয়েকে বিয়ে, জীবন তার মরুভূমি হয়ে যাবে। নিদ্র বলল, আপনি কি চান বলুন। আপনার সাথে এখন আমাকে বের হতে হবে। আমরা একটু ঘুরবো ফিরবো, তারপর ছুটি আপনার। সত্যি তো? মৌরি যা বলে সত্য বলে। দুটো প্রশ্ন নিদ্রের মাথার মধ্যে ব্যথার সৃষ্টি করেছে। মাথা ব্যথা যেন ক্রমশ বাড়ছে। প্রশ্নের উত্তর মৌরি আর সুফি সাহেব জানেন। এই কৃষ্ণ সুন্দরী কখনোই সত্য বলবে না। সুফি সাহেবকে এখন এই সময় বিরক্ত করতেও ইচ্ছে করছে না নিদ্রের, কিন্তু প্রশ্ন দুটোর উত্তর তার চাই। তা না হলে মাথা ব্যথা কমবে না। খুব বিশ্রী একটা সমস্যা নিদ্রের। কোনো প্রশ্ন মাথার ভেতর প্রবেশ করলেই হয় একবার, সঠিক উত্তর না পাওয়া পর্যন্ত তার স্বস্তি হবে না। এমনকি এই নিয়ে বেশি চিন্তা করলে মাথা ব্যথা শুরু হবে। এরকম অবশ্য অনেকদিন পর হলো। নিদ্র জানে এখন রেস্ট নেওয়াটা খুব দরকার তার। মৌরি নিদ্রকে চিমটি কেটে বলল, কি ভয় করছে নাকি? এভাবে গায়ে হাত দেওয়াটা নিদ্র বেশ অপছন্দ। তার উপর অসহ্যকর একটা মেয়ে তাকে ছুঁয়েছে। নিদ্র বেশ শান্ত মেজাজে বলল, একটা শর্ত দেব, যদি পূরণ করতে পারেন তাহলে আমি আপনার সাথে ঘুরতে বের হব। মৌরি তার চুলে বিলি কাটতে কাটতে বলল, কি আবার শর্ত? আর আমি বা মানব কেন? নিদ্র শান্ত কণ্ঠে বলল, আমি এবার ঘুরতে যাব কেন? জানতো এখান থেকে, আমি ঘুমাবো। যাবেন না? কি করবেন? নিদ্র মৌরিকে উপেক্ষা করে বিছানার উপর শুয়ে পড়ল। এমনভাবে বিছানায় শুয়ে পড়ল যেন দ্বিতীয় কোনো ব্যক্তি উপস্থিত নেই। মৌরি ঠিক বুঝতে পারছে না কি করবে। এভাবে দাঁড়িয়ে থাকতে তার নিজের কাছেই খারাপ লাগছে। এই প্রথম কোনো পুরুষ তাকে অগ্রাহ্য করলো, তাকে এতটা অপমান করলো। মৌরি খুব অস্থির অনুভব করছে। সে নিঃশব্দে রুম থেকে বের হয়ে দরজা আটকে দিল। নিদ্রের মাথা ব্যথা কিছুটা কমেছে। অনেক কষ্টে সে তার প্রশ্নগুলোকে ঘুম পাড়িয়েছে। এখন সে ঘুমাবে। হঠাৎ অদ্রির সেই লাল টকটকে চোখ দুটি তার মনের ক্যানভাসে ভেসে উঠল। অদ্রির লাল টকটকে চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে। নিদ্র ভালোভাবে তাকিয়ে দেখল, পানি না, লাল রঙের তরল পদার্থ। তার বুঝতে অসুবিধা হলো না যে চোখ দিয়ে রক্ত ঝরছে। অদ্রির ওড়না জামা সেই রক্তে লাল হয়ে উঠেছে ধীরে ধীরে। একসময় হুট করেই ক্যানভাস থেকে পুরো দৃশ্যটা উধাও হয়ে গেল। যেমন করে এসেছিল ঠিক তেমনভাবেই। নিদ্রের ঘুম আর হলো না। শয্যা ছেড়ে উঠে বসলো। রশিদ সাহেবকে ফোন দিল। এবার প্রথম রিংয়ে ফোন রিসিভ হলো। ফোনের ওপাশ থেকে রশিদ সাহেব ঘুম জড়ানো কণ্ঠে বলল, কি বাবা, কোনো সমস্যা হয়েছে? নিদ্র যথাসাধ্য চেষ্টা করলো নিজেকে শান্ত রাখার। তারপর বলল, চাচা, অদ্রির মোবাইল নাম্বারটা দিবেন? রশিদ সাহেব কোনো প্রশ্ন না করেই বলল, আচ্ছা, আমি মেসেজে পাঠাচ্ছি। ফোন কেটে দিয়ে রশিদ সাহেব মেসেজে অদ্রির নাম্বার পাঠিয়ে দিল। অনেক সাধনার পর মেসেজ দেওয়া সে শিখেছে। তারপর আবারও ঘুমিয়ে পড়লেন। ঘুমের ঘোরে ছিলেন বলেই কোনো প্রশ্ন না করেই কাজটা করেছেন। জাগ্রত থাকলে নিদ্রকে বিরক্ত করেই নাম্বার দিতেন। বিছানার উপর মোবাইলটা প্রায় আত্মচিৎকার করে উঠেছে, জানান দিচ্ছে অদ্রিকে কেউ ফোন করছে। অদ্রি জানালার ধারে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে জীবনের পাতাগুলো উল্টে পাল্টে দেখছিল। একটু পরেই ভোর হবে। দিগন্ত রেখায় অগণিত আলোকরশ্মি তার আভা ছড়াবে। সেই আভা অদ্রির জীবনে কখনোই আসেনি। তার দিকে শুধু অন্ধকারই ধেয়ে আসে। অন্ধকার তাকে দিন দিন আরও বেশি অন্ধকারে ঠেলে দিচ্ছে। প্রথমে সে নিজেই চাইতেন অন্ধকারে ভেসে যেতে, কিন্তু আজকাল তার সহ্য শক্তি কমে যাচ্ছে। মোবাইল 3বারের মতো জানান দিচ্ছে কেউ ফোন করেছে। অদ্রি অনিচ্ছা সত্ত্বেও ফোন রিসিভ করে শুকনো কণ্ঠে বলল, হ্যালো। নিদ্র কি বলবে ভেবে পাচ্ছিল না। এই সময় ফোন করেছে সে। অদ্রি যদি রাগ হয়। নিদ্র আস্তে আস্তে বলল, আমি নিদ্র বলছিলাম। অদ্রি যেন তার কানকেই বিশ্বাস করতে পারছে না। নিদ্র তাকে ফোন করেছে? সেও কি রাত জাগছে তার মতোই?
না না, এসব সে কি ভাবছে? অদ্রি নিজেকে শুধরালো। অদ্রি বলল, হ্যাঁ বলুন। হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ। আমি খুব বাজে স্বপ্ন দেখেছি। আমার এই ঠান্ডা পরিবেশেও খুব গরম লাগছে। স্বপ্নটা আমায় বলুন, দেখবেন ভয় কিছুটা কমে যাবে। নিদ্র অদ্রির কথায় কিছুটা সহজ হলো। নিদ্র বলল, আপনি কেঁদেছেন আবার, তাই না? অদ্রি থতমত খেয়ে গেল। কিভাবে নিদ্র বুঝলো? নাকি সে আন্দাজ করে বলছে? অদ্রি কোনো রকম উত্তর না দিয়ে নিদ্র বলল, আপনার লাল টকটকে চোখ বেয়ে লাল রক্তের রক্ত গড়িয়ে পড়েছে। আপনার সাদা কামিজ ওড়না রঙিন হয়ে যাচ্ছে। এই স্বপ্ন আমাকে ঘুমাতে দিল না। চোখের জল কখনোই রঙিন হয় না, কারণ কষ্টগুলো তো জীবনকে ফ্যাকাশে করে দেয়। জীবনের রংটাকে চুষে খেয়ে ফেলে রাখে ফ্যাকাশে জীবনটাকে। সেই চোখের জল কি করে রঙিন হয় বলতে পারেন নিদ্র? সুফি সাহেব বড় এক গ্লাস পানি ঢক ঢক করে গিলে ফেললেন। পান করলেন, ব্যাপারটা তার কাছে ঠিক মানায় না এভাবে পানি খাওয়ার সাথে। এই নিয়ে সে 11তম গ্লাসের পানি গিললেন। তার স্ত্রী ভীতিবিহ্বল হয়ে তার দিকে বারবার তাকাচ্ছে। সাধারণত খুব টেনশন আর রাগ না হলে 1 ঘন্টায় এত পানি তিনি খান না। 1.5 ঘন্টার মাথায় তিনি পানি বমি করতে শুরু করবেন। আধা ঘন্টা পানি বমির পর সে শয্যা নিবেন। মৌরি ঘটনাটা ঘটার সময় ঘড়ি ধরে মাপে। তার এই বাসায় আসার পর সুফি সাহেবের মাসে 4 বার এমনকি 5 বার এরকম হয়। মৌরি এমন কিছু করে বসে তাতে সুফি সাহেবের টেনশন বাড়বে, আর তা না হলে রাগে গড়গড় করবেন। প্রতিবারই 1.5 ঘন্টা সময় নেন সুফি সাহেব শয্যা নেওয়ার। সুফি সাহেবের স্ত্রী অবশ্য বুঝতে পারছেন মৌরি নতুন অতিথির সাথে কিছু একটা করেছে, তার ফলে তার স্বামী টেনশনে এরকম করছেন। মানুষটাকে সে খুব ভালোবাসে আর সম্মান করে, কিন্তু তার বোন কখনোই তাকে সম্মান করে না। বেশিরভাগ ক্ষেত্রেই মুখ ভেঙচি কেটে কথা বলে। বাসায় যে এত কিছু ঘটছে তার দিকে নিদ্রার কোনো খেয়াল নেই। নিদ্রায় ব্যস্ত। সকাল 8টা পর্যন্ত অদ্রির সাথে এক নাগাড়ে কথা বলার পর তার ঘুম যেন পিছু ছাড়ছেই না। সে বেহুশের মতো ঘুমাচ্ছে। সকাল 9টায় সুফি সাহেব নিদ্রের দরজার সামনে দাঁড়িয়ে নক করবে, ঠিক তখন খেয়াল করলেন দরজা খোলা। এক হাতে ট্রেতে 2 কাপ কফি নিয়ে নিদ্রের রুমে ঢুকলেন। নিজও হাতে অতিথির জন্য কফি বানিয়েছেন। বিছানার উপর নিদ্র 4 হাত পা ছড়িয়ে দিয়ে ঘুমুচ্ছে। সুফি সাহেব বুঝতে পারলেন মৌরি কিছু একটা করেছে। খুব সাবধানে কপাল হাত দিয়ে বুঝতে পারলেন উষ্ণতা। তার মতে শরীর একটু গরম হওয়া মানেই জ্বর আসা। মৌরি তাকে পুকুরে চুবায় নাই তো? ঘুম থেকে টেনে তোলাও ঠিক হবে না। কি করা যায়? কফি ওভাবেই ঘরের মধ্যে রেখে চলে এলেন তার ঘরে। মৌরিকে ডেকে জিজ্ঞাসাবাদ করার পর কিছুই জানতে না পেরে আরও বেশি টেনশনে পড়ে যান। জ্বর যদি মেয়াদে চলে যায় তখন? এভাবে একজন মেহমানকে বিপদে ফেলাটা ঠিক হলো না। তারপর থেকে তার টেনশন বাড়তে বাড়তে পানি খাওয়া বাড়লো। তারপর আর কি, সেই ঘটনাচক্র আবারও ঘটবে। লিলি দর্জি বাড়ি থেকে নতুন জামাকাপড় নিয়ে বেশ হাসি হাসিভাবেই বাসায় আসলো। এতক্ষণে আপামনির ঘুম থেকে উঠে যাওয়ার কথা। সকালের নাস্তা তাহলে রেডি। এত দূর হেঁটে এসে তার খুব খিদে পেয়েছে, কিন্তু বাসার মধ্যে প্রবেশ করেই তার মনে হলো আপামনি ঘুম থেকে ওঠে নাই। সরাসরি দোতলায় উঠে অদ্রির রুমের দিকে এগিয়ে গেল লিলি। দরজা খোলা ছিল। বিছানার দিকে তাকিয়ে দেখলো অদ্রি ঘুমোচ্ছে। গভীর ঘুমে সে পড়ে আছে বিছানায়, হাতের মুঠোয় মোবাইল। বিছানার এক পাশে জামাকাপড় রেখে লিলি রান্নাঘরে চলে এলো। এভাবে এই প্রথম সে আপামনিকে এভাবে দেখল। ঘুমন্ত মুখখানা দেখে তার মনে হচ্ছিল সে হাসছে। হাসিটার মধ্যে আনন্দ খেলা করছিল। সুফি সাহেব পানি বমি করতে শুরু করলেন। তার স্ত্রী মৌরিকে রাগ করতে শুরু করলেন। মৌরি খিলখিল করে হাসতে শুরু করলো। নিদ্রের ঘুম ভাঙলো বাচ্চার কান্নার শব্দে। তার মনে হচ্ছে 5 মিনিট হয়েছে ঘুমিয়েছে। চোখ খোলার সাথে সাথে তার ফোন আলাপের কথা মনে পড়ল। খুব ভালোই কেটেছে সময়, অন্তত পক্ষে ওই বিরক্তিকর মেয়ে থেকে দূরে থাকতে পেরেছে। সুফি সাহেব বিছানার উপর পড়ে আছেন। নিদ্র তার পাশে লাল রঙের চেয়ারে বসে আছে। নিদ্রকে সে 1000 বার প্রশ্ন করেছেন সুস্থ আছেন কিনা। নিদ্র তাকে কয়েকশো বার বলেছে সে সুস্থ। নিদ্রের এদিকে বাসায় যেতে হবে। গতকাল রাতে পুরোটা গল্প বলে দিলেই হতো, তাকে এভাবে আটকে থাকতে হতো না। এই একমাত্র মানুষ যিনি ইকলাস সাহেবের ব্যাপারে ভালোভাবে জানেন। আর কেউ জেনে থাকলেও নিদ্রের জানা নেই। সুফি সাহেব বললেন, আমি আজকেই আপনাকে বলে দেব। আমার যতটুকুই জানা আছে জানাবো। নিদ্রের বলতে ইচ্ছে করছিল না, কিন্তু তারপরও বলল, না, আপনি সুস্থ হন তারপর। না, আজ রাতেই আমি আপনাকে ছুটি দিয়ে দেব। মৌরি আপনাকে খুব জ্বালাচ্ছে। ও না এমনই, বাসায় ছেলে মেয়ে কেউ আসতে পারে না আমাদের এখানে। বলুন কি করব?
বিয়ে দিয়ে দিন। দিয়েছিলাম, পাগলামি মানে এইসব যা করে সেই কারণে তালাক দিয়ে গেছে। আবার বিয়ে দিয়ে দিন। মাথা খারাপ? ওকে বিয়ে দিয়ে অন্য পুরুষের জীবন নষ্ট করব নাকি? প্রথম জনে যে অবস্থা হয়েছিল, পাগলার ডাক্তার দেখাতে হয়েছিল, জানি না এখন তার কি অবস্থা। সুফি সাহেব আর নিদ্রর আগের রাতের মতোই ছাদে বসে আছেন। নিদ্র অধীর আগ্রহে বসে আছে। সুফি সাহেব সিগারেট হাতে নিয়ে ঝিমুচ্ছেন। আপনাকে মৌরি পুকুরে চুবিয়েছে? বেশ গম্ভীর স্বরেই প্রশ্নটা সুফি সাহেব নিদ্রকে করলেন। নিদ্র তীক্ষ্ণ স্বরে বলল, না, সেরকম কিছু করলে তো জানতে পারতেন। সুফি সাহেব সিগারেট ফেলে দিয়ে কিছুক্ষণ জ্বলে থাকা শিখার দিকে তাকিয়ে রইলেন। কিছু একটা ভাবছেন। ফ্লাক্স থেকে চা ঢেলে নিলেন। নিদ্রের কাছে সুফি সাহেবের এরকম ঢিলেমি একদম সহ্য হচ্ছে না। তারপরও কিছুই করার নেই, তারই প্রয়োজন বেশি। আর মানুষটা আজ খুব অসুস্থ, সারাদিন কিছুই সে খেতে পারেননি। নীরবতা মানুষকে কখনো খুব জ্বালায়, কখনো আরাম দেয়, কিন্তু এই মুহূর্তে তাকে খুব জ্বালাতন করছে। সুফি সাহেব চায়ে লম্বা চুমুক দিয়ে বললেন, আমার মা সেই সময় খুব অসুস্থ। মায়ের অসুস্থতা নিয়ে আমি খুব চিন্তিত, তার সাথে আবার ওদের বিষয়টাও যোগ হয়। আমি প্রথমে তো না করলাম, কিন্তু পরে ভেবে দেখলাম খারাপ মানুষের অভাব নেই পৃথিবীতে। আমি না হয় ইখলাস সাহেবকে না করলাম, কিন্তু সে তো টাকার বিনিময়ে অন্য কাউকেও ব্যবহার করতে পারে। কি করব ভেবে কুল পাচ্ছিলাম না। এরকমভাবে অন্য একটা মেয়ের সাথে আমি মিলাতে পারছিলাম না। সুফি সাহেব আবারও চায়ে চুমুক দিয়ে চোখ বুজে বসে রইলেন। চোখ বুজা অবস্থায় বললেন, আমি একটা মাস্টার প্ল্যান করলাম, ওদের সাথে মিশবো। ইখলাস সাহেবের প্ল্যান সাকসেসফুল করার জন্য না, ইখলাস সাহেবের কুকীর্তি প্রকাশের জন্য। অদ্রিজা আপনার কথায় বিশ্বাস করবে এরকম ভাবার কারণ? বৎস, আমি আটঘাট পেতেই নেমেছিলাম, কিন্তু ওই বুড়ি ঝামেলা পাকালো। বুড়ি তো পিছুই ছাড়ছে না। ইখলাস সাহেবের প্ল্যান অনুযায়ী তো আশেপাশে কাউকে জানানো যাবে না, এরকম ছিল? সুফি সাহেব মুচকি হেসে বললেন, তোমার যথেষ্ট বুদ্ধি আছে। আসল কথা হচ্ছে ওই বাড়ির মধ্যে এক বুড়ি ছাড়া চেনা জানা কেউই থাকতো না। দারোয়ান তো মেইন গেটের সাথের রুমে। ওদ্রির সাথে কথাবার্তা বলতে শুরু করলাম। বাড়ির মধ্যে ঘোরাঘুরি, দাবা খেলা বেশ চলতো। ওদ্রির সাথে এক সপ্তাহ কথা বলার পর বুঝতে পারলাম সে তার স্বামী মহোদয়কে খুব বিশ্বাস করেন। এই এক সপ্তাহে আমি ওদ্রিকে পরোক্ষভাবে ইখলাস সাহেবের কথা বলেছি। চায়ের কাপ পাটির উপর রেখে সুফি সাহেব বললেন, ওদ্রি মনে হয় আকার ইঙ্গিত এসব বোঝে না। মাথার মধ্যে প্যাচ না থাকলে অন্যের প্যাচ ধরা যায় না। ওই বুড়ি বুঝতে পেরে ইখলাস সাহেবকে বললেন। ব্যাস, তেলে বেগুনের সম্পর্ক। তিনি আমাকে ডেকে কি বলেছিলেন জানেন? আমি কি করে জানবো? আমি তো ওই সময় ছিলাম না আপনাদের সাথে, বা আপনিও তো পূর্বে বলেননি। সায়ানাইড বিষ চেনো সুফি? তোমার মাকে খুব ভালোবাসো তাই না? আপনি না বড়ই ফাজিল সুফি সাহেব। আমার নামে আমার বউয়ের কাছে কুটনামি করেন তাই না? আমার মা তখনও জীবিত ছিল? হ্যাঁ, হসপিটালে ভর্তি ছিল। তারপর মাস্টার প্ল্যান চেঞ্জ করলাম, কিন্তু সেটাও কাজে দিল না। ইখলাস সাহেব নিজেই লোক ভাড়া করে ওদ্রিকে ইফটিজিং করিয়েছিলেন, যাতে ভয়ে বাসা থেকে বেরোতে না পারে। আর তার বাসাও কোনো আত্মীয় স্বজন প্রতিবেশী আসতো না। কারণ তো জানিনি। না জানলে বলুন, আমি এক্সপ্লেন করি। না না, আমি বুঝেছি। নিষিদ্ধ পল্লীর সেই সুন্দরীর কথা মনে আছে? গতকাল গল্পে বললাম। জি জি, ইখলাস সাহেব তাকে ভালোবাসতেন। এই তো মনে আছে। ওই মেয়ের কাছে যাওয়া আসা বন্ধ করিয়ে দিয়েছিলেন। ওই মেয়েও তাকে খুব ভালোবাসতো। ইখলাস সাহেব যে বিয়ে করেছেন সেটা জানতে পারে। তারপর তারপর একদিন অফিসে এসে হাজির। ইখলাস সাহেবকে অনেক কথা বলেছিল, তার সব কয়টি আমার মনে নেই, কিছু কিছু মনে আছে। আমি আর ইখলাস সাহেব তার অফিস কক্ষে ব্যবসা সম্পর্কিত জরুরি কিছু কাজ করছিলাম। পিয়ন এসে বলল, ইখলাস ভাই, একজন মেয়ে মানুষ আইছেন, আপনার লগে দেখা করতে চায়। ইখলাস সাহেব ইশারাতে আসতে দিলেন। যখনই ওই মেয়ে কক্ষে প্রবেশ করলো, আমরা দুজনেই মোটামুটি অবাক। ইখলাস সাহেব ঘামতে শুরু করলেন, এসির ঠান্ডা বাতাসেও। জানোই তো, এসব মেয়েদের লাজ লজ্জা কম থাকে, কি না কি বলে বসবে, তাই আমি উঠে চলে যাব। তখন ইখলাস সাহেব আমাকে বসতে বললেন। মেয়ে বলল, বিয়ে করে আমাকে ভুলে গেলেন? এখন তো এই পুরাতন দেহের স্বাদ মিষ্টি লাগে না। ইখলাস সাহেব ভুরু কুচকে বললেন, এসব নিয়ে পরে কথা হবে, এখন তোমার জায়গায় তুমি যাও। আপনি আজ প্রায় 1 বছর বেশি সময় ধরে আমার কাছে আসেননি, কারণটা কি জানতে পারি? হ্যাঁ পারো, তবে এখানে না। কেননা আমার দেহের স্বাদ তো নিতে পারতেন, সেটা স্বীকার করতে পারতেন না। বউকে তো ভোগ করেন, সে একই তো হলো। স্বীকারোক্তি তো পার্থক্য। বললাম না এখানে এসব না।
আমাকে সমাজে আপনার স্ত্রী হিসাবে স্বীকৃতি দিতে হবে, তা না হলে কি করবে শুনি? আমি আপনার বাচ্চার মা হতে চলেছি। ইখলাস সাহেব বেশ বিরক্তি নিয়ে বললেন, গাঁজাখড়ি কথা বলবা না। কেন, আমার সাথে ঘুমান নাই আপনি? আচ্ছা, তোমার কত মাস চলে? 5 মাস। তোমাকে একটা কথা বলা হয়নি। আমার আজ থেকে প্রায় 1 বছর আগে এই ক্ষমতা নষ্ট হয়ে গেছে। ডাক্তারি পরীক্ষায় তাই ধরা পড়েছে। তোমার ওই ধরনের কথা হাস্যকর। জানেন, নিদ্র মেয়েটা বেশ আস্তে আস্তে কথা বলছিল। লাস্টের কথাগুলো শোনার পর মেয়েটার চেহারা দেখার মতন ছিল। আর মেয়েটাও প্রথমে বলল 1 বছরের বেশি যায় না তার কাছে, পরে বলল 5 মাসের প্রেগনেন্ট। হাস্যকর। মেয়েটি রাগে ফুঁসছিল, দাঁতে দাঁত চেপে বলল, তো ওই মা খাইস মিটাও কেমনে? সুফি সাহেব তিক্ত স্বরে নিদ্রকে বললেন, বিশ্বাস করেন নিদ্র, আমি ছেলে হয়েও এই ধরনের বাক্য কখনো বলি না বা ব্যবহারও করি না। আমি তো প্রথম শুনলাম। ভাষাই মানুষের পরিচয়, একটা কথা আছে জানেন তো? নিদ্রের উত্তরের অপেক্ষা না করে সুফি সাহেব বললেন, অফিসের মধ্যে এইরকম ঝামেলা শুরু হবে আমি ভাবতে পারিনি। মেয়েকে তো ইখলাস সাহেব কোনো রকমে বুঝিয়ে সুঝিয়ে অফিস থেকে বের করলেন, কিন্তু কর্মচারীরা তাকে আর চোখে, মানে বুঝনি তো, আমাদের সাথে যারা লেনদেনে যুক্ত ছিলেন তাদের মধ্যেও ব্যাপারটা ছড়িয়ে গেল। নিষিদ্ধ পল্লী যে ওই মেয়েটা, এইটা জানতে কর্মচারীদের বেশি সমস্যা হয়নি, কারণ সবাই তো আর সাধু না। ইখলাস সাহেবকে অনেক কথাই শোনানো হয়েছে। কেউ ঠাট্টা তামাশা করে বলেছিল, আবার কেউ ঘৃণাবশত বলেছিল। অদ্রির কানে যায়নি? অদ্রিকে অফিসে কেউই কোনোদিন দেখেনি, আমি ছাড়া। সুফি সাহেব জানতেন সত্য কোনোদিন গোপন থাকে না, এই কারণেই তিনি অদ্রিকে আড়ালে রেখেছিলেন, শেষ বয়সে ভরসা হিসাবে। আপনি কেন অদ্রিকে বলেননি? বলার কোনো উপায় পাইনি আমি। সেই দিনই তিনি ওই মেয়ের কাছে যান। কি হয়েছিল আমি জানি না। ইখলাস সাহেব প্রায় 1 সপ্তাহ অফিসে আসেননি, বাসায় ছিলেন না। অদ্রির সাথেও আমার যোগাযোগ হয়নি। নিষিদ্ধ পল্লীতে খোঁজ নিয়ে জানতে পারলাম সেই সুন্দরী মেয়ে আত্মহনন করেছে। সে কবে ইখলাস সাহেব 3 দিন আগে। এই হলো ভালোবাসা। ভালোবাসা হলে সে যতই নোংরা জায়গার মানুষ হোক না কেন, তাকে জীবনসঙ্গী করতেন তিনি। 2 নৌকায় পা দিলে যা হয়। এটা এটা মানা যায় না। কর্মফল ভোগ করতেই হবে। তবে আজব ব্যাপার হচ্ছে, সুইসাইড করার আগের দিন তিনি তার সম্পত্তি অদ্রিকে দিয়ে যান। পাপের প্রায়শ্চিত্ত করতে চেয়েছিলেন মনে হয়। আমার একটা বিষয় না বেশ খাপছাড়া লাগছে। অদ্রি সত্যি কিছুই জানতো না? আমার জানা নেই। আমি যতটুকুই জানি ততটুকুই তোমাকে বলছি। ব্যবসার কি হলো? অদ্রিও তার অংশটুকু বিক্রি করে দিয়েছিল। আমিও তার 1 মাস পর বিক্রি করে দিয়ে এক অচপাড়া গায়ে পালিয়ে গেছিলাম। মনের মধ্যে অনুশোচনা বোধটা কোনোভাবেই যাচ্ছিল না। রাতে আমি ঘুমোতে পারতাম না। হুট করে অদ্রি ঘরবাড়ি বিক্রি করে উধাও হয়ে গেল। অনেক খুঁজেছি ওকে। প্রত্যেক মা বাবার উচিত তার সন্তানকে বিশ্বাস করা। সন্তান যতই ভুল করুক না কেন, মা বাবার উচিত তার সন্তানকে স্নেহে আগলে রাখা। এতে সন্তান প্রথমে ভুল করলেও পরবর্তীতে যে তা না করে। অদ্রি প্রথমে তার মা বাবার কাছেই গেছিল, কিন্তু তারা তাকে গ্রহণ করেনি। তাদের কাছে মেয়ের বর ফেরেশতা আর মেয়ে শয়তান। মেয়ের ক্যারেক্টার এই কারণেই নাকি তারা ফেরেশতা জামাই আত্মহনন করেছে। অদ্রির মা বাবার সাথে তার কথা হয়। অদ্রির মা বাবাকে বলেছে আমার সাথে নাকি অদ্রির খুব প্রেম চলছে, আমাদের নাকি বিয়ে যেন তারা দিয়ে দেয়। জানেন নিদ্র, মিথ্যাকে আমি খুব ভয় পাই। অদ্রির মা বাবাকে তিনি যে ফোন করেছিলেন সেটা জানলেন কিভাবে? পুলিশ ইনভেস্টিগেশন? পুলিশ, এলাকার পুলিশ। তার আশেপাশের এলাকার পুলিশ তাকে ভালোভাবেই চিনতেন। এলাকার দারোগা তাকে কতবার যে নিষিদ্ধ পল্লীতে ধরেছে তার হিসাব নেই। আর পোস্টমর্টম রিপোর্ট অনুযায়ী তার মৃত্যু গলায় দড়ি দিয়েই। গলায় গভীর দাগ ছিল। ওনার এই কাণ্ডের পর আমাকে আর অদ্রিকে অনেক ঝামেলা পোহাতে হয়েছে। এই কারণে আমরা ইখলাস সাহেবকে মেরে ঝুলিয়ে রেখেছি। এই মর্মে অদ্রির বাবা কেস করেছিলেন। আমার প্রমাণের অভাব ছিল, কিন্তু টাকার অভাব ছিল না। কেস থেকে রেহাই পাই, কিন্তু অনুশোচনা থেকে পাই না আজও। ওপর দিয়েই দেখাই সুখী একজন মানুষ আমি, কিন্তু আমার ভেতরে যে ঝড় চলছে আজও সেটা কেউ দেখেনি, আর দেখতেও দেব না। মাঝে মধ্যে ভাবি আমি কেন ইখলাস সাহেবের কথা শুনে অদ্রির সাথে মেলামেশা করতে শুরু করেছিলাম। না করলেই তো আমাকে অনুশোচনার আগুনে জ্বলতে হতো না। পরে ভাবি আমি না হয় বেঁচে যেতাম, কিন্তু কি?
অন্য কাউকে দিয়ে অদ্রির বড় কোনো ক্ষতি করতে পারতেন। আমি তো তাকে বন্ধু, ছোট বোনের চোখে দেখেছি। ওই খাঁচা থেকে মুক্তি করতেও চেয়েছি, কিন্তু ব্যর্থ। আমি কি আপনাকে বিশ্বাস করতে পারি? সেটা আপনার ইচ্ছা। আমার জানা যতটুকুই ছিল বলেছি। ওই বুড়িকে কোথায় পাবো? কেসের সাক্ষী হিসেবে তো ওনাকে... ইখলাস সাহেবের মৃত্যুর 1.5 মাস আগেই তিনি ওই ব্যবসা ছেড়ে চলে যান। তার বাড়ির ঠিকানা? তিনি ইখলাস সাহেবের ফুফু ছিলেন। আপন কিনা সেটা অদ্রি ভালো জানে। আর কিছু জানার আছে? আপাতত নেই। আগে সমীকরণ মিলিয়ে নেই। আমি কাল খুব ভোরে চলে যাব। তাই ভালো, মৌরি থেকে পালানো উচিত। ওই রকম অসুস্থ মেয়েকে আমি কারোর ঘাড়ে চাপাতে চাই না। অদ্রি তার ঘরে হিসাবের খাতা নিয়ে বসেছে। আজকেই তাকে শেষ ছক কেটে ফেলতে হবে। আর বেশি সময় নেওয়া ঠিক হবে না। হলুদ রঙের লুঙ্গি আর নীল রঙের হাফ হাতা গেঞ্জি পরে নিদ্র খাবার টেবিলে অধীর আগ্রহে বসে আছে। খুব খিদে পেয়েছে। সেই সকাল থেকে এই পর্যন্ত সে না খাওয়া। দুপুর 2টা বেজে 20 মিনিট। সুফি সাহেবের বাসা থেকে রীতিমতো সে পালিয়ে এসেছে। সুফি সাহেবের স্ত্রী তাকে খুব সাবধানে বাসা থেকে বের করেছেন। নিদ্র রাস্তায় পা দেওয়ার পর সুফি সাহেবের স্ত্রী মাথা নিচু করে বললেন, কিছু মনে করবেন না, আপনাকে না খাইয়ে যেতে দিচ্ছি। মৌরি কোনোভাবে যদি জেনে যেত আপনি চলে যাচ্ছেন, তাহলে ও আপনাকে যেতে দিত না, হয়তো বা আপনার সাথেই রওনা হতো। নিদ্র কি বলবে ঠিক ভেবে পাচ্ছিল না। সুফি সাহেবের স্ত্রী বুঝতে পেরে বললেন, আপনি এখনই যান, ও চলে আসলে বিপদে পড়বেন। এত সকালে এসব গ্রাম্য এলাকায় রিক্সা ভ্যান কিছুই পাওয়া যায় না। শহরের বাড়ি বিক্রি করে এরকম স্থানে আসার কারণ কি অনুশোচনা? হতেও পারে, আবার নাও হতে পারে। নিদ্রকে এই মানুষটাকেই বিশ্বাস করতে হবে। তাছাড়া আর কোনো উপায় নেই। অদ্রের ইখলাস সাহেব সম্পর্কে এই অনেকেই জানতে পারে, কিন্তু অদ্রি তাকে সুফি সাহেব ছাড়া কাউকে চেনেন না। সুফি সাহেবও তাকে ঘটনা বলেছেন, কিন্তু চরিত্রের নাম বলেনি। হয়তোবা সুফি সাহেব চান না তাদের সাথে আমার দেখা হোক, বা এমন কোনো সত্য যেন আমি জানতে পারি। ইখলাস সাহেব যে মানুষটার সুবিধার ছিলেন না, সেটা তো বাবার বন্ধুর কাছ থেকেই জেনেছি। নিদ্র চিন্তার খেই খুঁজে পাচ্ছে না। সে যা শুনেছে তা কি সত্যি? অদ্রিকে জানাবে নাকি জানাবে না? এভাবে একটি মেয়েকে অন্ধকারে ডুবে যেতে দেওয়া যায় না। কতই বা বয়স এই মেয়ের? নিদ্রের 2 থেকে 1 বছরের বড়। এই বয়সে তো আজকালকার মেয়েরা বিয়েই করে না। আর তো বিধবার জীবন। লিলি রান্নাঘরের দরজার সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে নিদ্রের দিকে তাকিয়েছিল। হলুদ রঙের লুঙ্গি, ভাগ্যিস তার গায়ের রং ফর্সা, তা না হলে খাঁটি খ্যাত লাগতো। লিলি আজকাল একটা বিষয় খেয়াল করেছে, অদ্রি বেশ হাসি খুশি থাকে, আগের মতো গুমোট হয়ে থাকে না। সাদা গোলাপ নিজ হাতে ছিঁড়ে এনে ঘর সাজায়। সাদা রংটা সে পছন্দ করে না। হালকা গোলাপি বা হলুদ বা সবুজ রংটা তাকে টানছে। সুফি সাহেব বারান্দায় এক মনে কি যেন ভাবছেন। সত্যি বলতে ভাবতে হয় না বেশি, বা পরিকল্পনাও করতে হয় না। আর মিথ্যে বলতে হলে আটঘাট বেঁধে নামতে হয়। মিথ্যে বোকা মানুষ বলতে পারে না। মিথ্যা বলতে হলে চালাক চতুর হতে হয়, যেন সেটা ধরা না পড়ে। সুফি সাহেব মিথ্যে বলতে তেমন একটা পছন্দ করেন না, কিন্তু মাঝে মধ্যে বলতে হয়। ইতিকে সেই অফিসে ডেকে এনেছিলেন। অবশ্য কাজটা সে পরোক্ষভাবে করেছিলেন। নিষিদ্ধ পল্লীর সেই ইতি অনেক বেশি সুন্দরী ছিল। তিনি টাকা খাইয়ে ওই মেয়েকে ফুসলে ফাসলে এনেছিলেন। ফুসলে ফাসলে কথাটা ঠিক না, অতিমাত্রায় ভালোবাসত মেয়েটি ইখলাস সাহেবকে। ইখলাস সাহেবও তাই, কিন্তু তিনি গ্রহণ করবেন না স্ত্রী হিসেবে। কেন রে? প্রয়োজন তো একসময় ঠিকই মিটিয়েছেন। আর সামাজিক মর্যাদা দিতে সমস্যা? এরকম ভালোবাসার কি প্রয়োজন যাকে গ্রহণ করতে পারবেন না? সুফি সাহেব চেয়েছিলেন ইখলাস সাহেব আর ইতিকে এক করে দিতে, আর অদ্রিকে মুক্তি দিতে, কিন্তু হয়ে গেল উল্টো। ইতি ইখলাস সাহেবের সামনেই ইতিকে সে সব কিছু দিতে পারবে, কিন্তু সামাজিক স্বীকৃতি দিতে পারবে না। এক কথায় 2 কথায় ইতি ডেড। ইখলাস সাহেব আমার চালাকিটা কিছুটা হলেও ধরতে পেরেছিলেন, তাই তো আমাকে বিশ্রী ফাঁদে ফেলে দিয়ে গেলেন। টাকা থাকলেও গুপ্তচর পাওয়া অসম্ভব কিছু না। গুপ্তচর অবশ্য এখনও আমার আছে। আসলেই কি সে অদ্রির শুভাকাঙ্ক্ষী নাকি ধ্বংস কামনাকারী জানতে হবে না তাকে। মেয়েটাকে সে মুক্তি দিয়েছে, তবে পুরোটা দিতে পারেনি। এখন যদি এই অল্প বয়সে আবেগী ছেলেটা পড়ে,
দুটি প্রাণীর জন্য তার মাঝে কখনোই অনুশোচনা জাগে না আর জাগবেও না, কারণ একটি ঠান্ডা মাথার শয়তানকে সে ধ্বংস করেছে। কোনো মানুষকে সে মৃত্যুর দিকে ঠেলে দেয়নি। একজন অসুস্থ মানসিকতার উৎকৃষ্ট উদাহরণ ইখলাস সাহেব। নিজের ফুফুকে সে গলা টিপে হত্যা করেছিল আমার সামনে। আমি কিছুই করতে পারিনি। একজন অসহায় বৃদ্ধ মহিলা, যে কিনা এই ইখলাস সাহেবকে তিলে তিলে বড় করেছেন, তার নিঃশ্বাস বন্ধ করতে তিনি পিছু পা হননি। আমার তখন কিছুই করার ছিল না। আমাকে উনি ভীষণভাবে আটকে রেখেছিলেন এক বিশ্রী ফাঁদে। হুদ্রিকে ফুফু সম্পর্কে জানানো হয়েছিল, তিনি তার নিজ বাড়িতে চলে গেছেন। এসব সত্যি আমি ফাঁস করে দিলে আমিই ফেঁসে যাব। কি দরকার নিজের পায়ে নিজেই কুড়োল মারার? ভালোই তো আছি বউ বাচ্চা নিয়ে। অদ্রি হালকা নীল রঙের সালোয়ার কামিজ পরেছে। ভেজা চুলগুলো ঘাড়ের একপাশ দিয়ে এলিয়ে দিয়ে সে জানলার ধারে দাঁড়িয়ে আছে। নিদ্র অদ্রিকে বেশিরভাগ সময় এভাবেই দেখেছে, তবে আজ একটু পার্থক্য আছে। অদ্রির মাথায় ঘোমটা আজ নেই। হালকা নীলে তাকে অসম্ভব সুন্দর লাগছে। নিদ্র দরজার পাশে দাঁড়িয়ে দেখছে আর ভাবছে ঘরে ঢুকবে কি ঢুকবে না। অদ্রি বুঝতে পারছে নিদ্র ঠিক তার ঘরের দরজার পাশেই দাঁড়িয়ে আছে। ভিতরে আসছে না কেন সে তার কারণ খুঁজে পাচ্ছে না। অদ্রির মাঝে অনেক পরিবর্তন এসেছে, ব্যবহার, কথাবার্তা, স্টাইলে। মেয়েটা আসলেই সুন্দর। ভেতরে আসতে পারি? অদ্রি পিছনে না ফিরেই বলল, হ্যাঁ পারেন। গল্প গুজব করতে ইচ্ছে করছে, কিন্তু আপনাকে দেখে সেরকম গল্পের মুডে আছেন বলে তো মনে হচ্ছে না। যুক্তিটা বলবেন নিদ্র সাহেব? উদাসীন হাওয়া যেন আপনার মনের কোন জোরে বয়ে যাচ্ছে। তো হাওয়াটা কোথা থেকে আসছে জানেন? মনে হচ্ছে আপনার প্রিয় জানালা থেকে। আপনার গবেষণা সব সময় ঠিক হয় না, সেটা জানেন? জানলাম, আজকেই প্রথম জানলাম। তো চা না কফি খাবেন? খাবো না, পান করব। অদ্রি পিছন না ফিরেই বলল। অদ্রি উচ্চস্বরে হাসতে হাসতে রান্নাঘরের দিকে যাচ্ছে। নিদ্র তার চলে যাওয়া দেখছে। চুলগুলো ঢেউ খেলানো, হাঁটার সময় দুলে ওঠে অনবরত। বিছানার উপর ফেলে রাখা মোবাইল থেকে সুফি সাহেবের কণ্ঠস্বর ভেসে আসছে। রেকর্ড করে রাখা প্রত্যেকটি কথা তার ভিতরে নতুনভাবে আগুনের সৃষ্টি করছে। 2 বছর যাবৎ সে যে পাপের জন্য নিজেকে দোষী ভেবেছে, দিনের পর দিন সে শুধু নিজেকে সব হাসি আনন্দ থেকে নিজেকে দূরে রেখেছে। সে পাপ সে করেইনি। রেকর্ডগুলো সে বারবার শুনছে। কোথাও যদি একটু মিথ্যে সে খুঁজে পায়, তাহলে নিজের সাথে করা অন্যায়কে সে ক্ষমা করতে পারত। না, কোনো মিথ্যে সে খুঁজে পাচ্ছে না। অদ্রি চায়ের ট্রে নিয়ে যখন রুমে আসলো, তখন নিদ্রকে বেশ চিন্তিত দেখাচ্ছিল। কারণটা অদ্রি কিছুটা অনুমান করতে পারছিল, কিন্তু কিভাবে কি শুরু করবে অথবা প্রশ্ন করবে ভেবে পাচ্ছিল না। নিদ্র তার শব্দগুলোকে একত্রিত করতে পারছিল না। একজন মেয়ে 3 বছর ধরে জানে তার স্বামী একজন ফেরেশতা সমতুল্য মানুষ। নিদ্র জানে না অদ্রি আসলে জানে কি জানে না। তারপরও এরকম তিতা সত্যি সরাসরি কাউকে বলে দেওয়াটা সহজ না। মিথ্যে বলাটাই সহজ, সত্যি বলাটাই কঠিন। কিভাবে কি বলবে ভাবতে ভাবতেই অদ্রি চায়ের ট্রে নিয়ে ঘরে প্রবেশ করলো। 22 বছরের যুবতীর মাঝে সে অন্য এক নতুন সত্তা দেখতে পাচ্ছে। এতদিন যার অস্তিত্ব অদ্রির মধ্যে ছিল না, হয়তো বা ছিল সুপ্ত অবস্থায়। বসন্তের হাওয়ায় সে তার সুপ্ত অবস্থার খোলস ছেড়ে বেরিয়ে পড়েছে। বসন্তটা কি সে? এই প্রশ্নের উত্তর তার জানা নেই। জানে অদ্রি, জানে তার নতুন সত্তা। চায়ের মগে চুমুক দিয়ে নিদ্র বলল, আপনি কোথাও বেড়াতে যান না? না। অদ্রি চায়ে চুমুক দিয়ে জানালার ধার ঘেঁষে দাঁড়ালো। নিদ্র অদ্রির বিপরীতে দাঁড়ালো। নিদ্র হাসি হাসি মুখে বলল, চলুন না, দূরে কোথাও ঘুরে আসা যাক। আপনি কি পাগল হয়ে গেলেন নাকি? কেন, আপনার কি বাসার বাইরে যাওয়া নিষেধ? বিধবা আমি, অনেক বড় পাপী আমি। পাপার এই জন্মে পিছু ছাড়বে না আমার। নিদ্রের হঠাৎ করেই মেজাজ বিগড়ে গেল। পাপি কি কারণে? ওরকম নরপিশাচের জন্য? নিদ্র বলল, সুফি সাহেবের বাগান আসলেই সুন্দর। অদ্রি কেমন যেন মুষড়ে গেল। তারপরও সে ক্ষীণস্বরে বলল, হ্যাঁ, তার পরম ভালোবাসা। সুফি সাহেব বিয়ে করেছেন, ছোট একটা ছেলেও আছে। আচ্ছা অদ্রি, আপনার বাচ্চা কাচ্চা ভালো লাগে না? 1 বছরের দম্পতি জীবনে একটা ছোট্ট প্রাণের ছোঁয়া পেতে ইচ্ছে করেনি? অদ্রি গলা জড়ায় আসছে এই প্রশ্নের
উত্তর সে কখনো দিতে পারবে না। এর আগে নিদ্রকে পরোক্ষভাবে বলেছে, কিন্তু নিদ্র অদ্রির মুখের উপর তাকিয়ে বলতে শুরু করলো, সে আপনাকে কখনোই ভালোবাসেনি, আর আপনাকে বিয়ে করেছিলেন সমাজের প্রশ্নোত্তর দেওয়ার জন্য, হয়তোবা শেষ বয়সের ভরসার কারণে। আপনাকে আমি বলে বোঝাতে পারবো না। আমি রেকর্ড করে এনেছি। প্যান্টের পকেট থেকে মোবাইল বের করলো, রেকর্ড অন করে দিয়ে ঘর থেকে বের হয়ে গেল। এতদিন একটা বিশ্বাস নিয়ে সে ছিল, আর কিছু সময়ের ব্যবধানে সেটাও ভেঙে গেল। বেঁচে থাকতে হলে মানুষকে কাউকে না কাউকে বিশ্বাস করতেই হবে। স্বামীর প্রতি যে শ্রদ্ধাবোধ ছিল, এখন সেটা আর নেই, কর্পূরের মতো উড়ে গেছে। প্রতিনিয়ত সে ঠকে এসেছে। লিলিকে দিয়ে মোবাইল নিদ্রার কাছে পাঠিয়ে সে দরজা ভালো করে লাগিয়ে দিল। একা থাকার খুব প্রয়োজন তার। রাতে নিদ্র আর লিলি খাবার খেলো। অদ্রিকে শত চেষ্টা করেও খাবার টেবিল পর্যন্ত আনতে পারল না। অদ্রি সারা রাত ধরে শুধু চিন্তা ভাবনা করেই কাটালো। আফসোস করা ছাড়া উপায় নেই। সেদিন সুফি সাহেবকে যদি সে কথা বলতে দিত, তাহলে এরকম বিশ্রী জীবন তাকে যাপন করতে হতো না। মা বাবা তাকে কতটা ভুল বুঝেছে, কতটা খারাপ ভেবে এসেছে। তার স্বামী অন্য নারীর প্রতি আকৃষ্ট ছিল, ড্রাগ অ্যাডিক্টেড, নিষিদ্ধ পল্লী, আর তার জন্য সে পড়াশোনা ছেড়ে দিয়েছে, বাসার বাহিরে কখনো পা রাখেনি। সে বেঁচে থাকতেও শান্তি দেয়নি এবং মরার পরও চায়নি সে শান্তিতে থাকে। লিলি সকাল 9টায় ঘুম থেকে উঠে চায়ের পানি চুলায় দিয়ে নিজের ঘরের দিকে গেল। সকালে কি নাস্তা করবে না জানলে সে বানাবে কিভাবে? অদ্রিকে তো এখন কোনোভাবেই ডেকে পাওয়া যাবে না। নিজের ঘরের সামনে এসে লিলি অবাক হয়ে গেল। দরজা হা করে খোলা, ব্যাগপত্র কিছুই নেই। সে ঘরের মধ্যে ঢুকে বিছানার উপর পড়ে থাকা চিরকুট খুঁজে পেল। কয়েকটা লাইন লেখা, আর নিচে বাম পাশে ছোট্ট করে নিদ্র লেখা। সেই ভোরবেলা সে বের হয়েছে, কিন্তু এখনও ঢাকা বিমানবন্দরে পৌঁছাতে পারল না। রশিদ সাহেবকে না জানিয়ে আসাটা ঠিক হয়নি। 11টায় প্লেন আকাশে উড়াল দিবে, আর এখন 10টা বাজে। ট্রাফিক জ্যামের কারণে তার এই অবস্থা। বাংলাদেশের প্রথম দিনেও তাকে জ্যামে পড়তে হয়েছিল। নাজমুল সাহেব বেশ অবাক হচ্ছেন, তার ছেলে এত তাড়াতাড়ি ফিরে আসছে কেন। এদিকে রশিদ সাহেবের মোবাইল সুইচ অফ বলছে। নিদ্রকে বিভিন্নভাবে আসার কারণটা জানতে চেয়েছে, কিন্তু নিদ্র তার প্রত্যেকটি উত্তরে একই কথা বলেছে, সে তার স্বাভাবিক জীবনে ফিরতে চায়। লিলি চায়ের পানি ফেলে দিল, ফ্রিজে রাখা বাসি খাবার গরম করে খেয়ে নিল। চিঠিটা সে যত্ন করেই রেখে দিয়েছে। আপামনি যখন বের হবেন তখন তাকে দিয়ে দেবে। 4 মাস পর নিদ্রের দাদি চিঠি হাতে বসে আছেন বিছানার উপর। তার পাশে নিদ্র গভীর ঘুমে আচ্ছন্ন। চিঠিটা নিদ্রের নামে এসেছে বাংলাদেশ থেকে, তাও একজন মেয়ের চিঠি। নামটাও নিদ্রের সাথে মিলে যায়, কিন্তু মেয়েটার সম্পর্কে না জেনে তার অস্থিরতা কমছে না। অনেক ডাকাডাকির পর নিদ্র ঘুম থেকে উঠে বসল। কিছু বলার আগেই চিঠিটা তার হাতে দিয়ে বলল, মেয়েটা কে রে, এরকম নিমন্ত্রণ করেছি তোকে? চিঠিটা খুলে পড়তে শুরু করলো। মাত্র 2টো লাইন লেখা। বাসায় নতুন বাবুর্চি রেখেছি, চাটা দারুণ বানায় সে, একদিন আসবে, চায়ের দাওয়াত রইল। ইতি, অদ্রি। বিশেষ দ্রষ্টব্য, বর্ষাকাল চলে এসেছে তার কালো মেঘের ভেলা নিয়ে। নিদ্র মুচকি হেসে চিঠিটা ভাঁজ করে বালিশের নিচে রেখে দিল। তার লেখা ছোট্ট চিরকুট লিখে রেখে এসেছিল। কয়টা লাইন তার জানা নেই, কিন্তু শব্দগুলো তার স্পষ্টভাবে মনে আছে। অদ্রি, বৃষ্টির সেই রাতে আপনার স্পর্শ আমার ঠান্ডায় জমে যাওয়া মনটাকে উষ্ণভাবে ছুঁয়ে দিয়েছিল। মন বারংবার সেই উষ্ণ ছোঁয়ায় মেতে থাকতে চায়। প্রিয় সেই নিদ্র, ভালো থাকবেন। হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ।